সেই ভোলাতে গিয়ে বোরহানুদ্দিনে কাজ করতে গিয়েছি। আমার থাকার জায়গা ছিল না। আমি স্কুলে হেড স্যারকে বলেছিলাম যে স্যার আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। এরকম স্কুলের একটি পরিত্যক্ত রুমে আমি কয়েকটা বেঞ্চ দিয়ে ঘুমিয়েছি। অসংখ্য ঘটনা আছে, কারণ আমি কারোর কাছে মাথাও নয় নেই, কারোর কাছে টাকাও নেই, নিজের জমানো টাকা দিয়েই আমি এই ভালো কাজগুলো করলাম। 2018 সালের পর 2019 সালে আবারও বাংলাদেশ ভ্রমণ করি। এভাবে আমি টানা 3 বার, যখন করোনা মহামারীতে সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছিল, বাবা স্কয়ার হসপিটালে ভর্তি, ছোট বোন যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখনও আমি বাংলাদেশের 64 জেলায় 1 লক্ষ গাছের চারা নিয়ে বাংলাদেশের পথে প্রান্তরে বিতরণ করেছি। আর সব জেলার টিসিরা আমাকে বলেছিল তুই পাগল হয়ে গেছিস। আমি বলেছিলাম হ্যাঁ আমি পাগল হয়েছি, আমি পাগল আমার এই মানুষের জন্য, আমি পাগল আমার এই দেশের জন্য। হে আমার শিক্ষার্থী বন্ধুরা, আজ 14 বছর, এই মাসের 24 তারিখ পূরণ হচ্ছে লাল সবুজের 14 বছর। এই 14 বছরে বিনা বেতনে স্বেচ্ছায় টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমাদের মতো 43 লক্ষ শিক্ষার্থীর মুখোমুখি হলাম। তোমাদের মতো 43 লক্ষ শিক্ষার্থীর হাতে পায়ে বুঝিয়ে ধরিয়ে বলেছি তোমরা ধূমপান ছাড়ো, তোমরা ধূমপান করো না, তোমরা মাদক ছাড়ো, তোমরা ইনফিজিং করো না, তোমরা কিশোর অপরাধে জড়িও না, তোমরা ভালো মানুষও, তোমরা আদর্শ মানুষও, এই বাংলাদেশকে বাঁচাও। টেকনাফ থেকে তেতুলিয়া চলছে আমার এই আন্দোলন। আগামী সপ্তাহে আমার আন্দোলন সে সিলেট ডিভিশনের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, প্রতিদিন কোনো না কোনো জেলায় থাকি। এটি আমার কুমিল্লা। রাজনৈতিক অস্থিরতার কারণে কুমিল্লায় আমি কাজ করতে পারিনি, আমার নিজের উপজেলাও আমাকে কাজ করতে দেওয়া হয়নি। অপরাধ একটি, আমি রাজনীতি করি না। অপরাধ একটি, রাজনৈতিক নেতাদেরকে আমন্ত্রণ জানি না। সেই অপরাধে আমি আমার নিজের ঘরের বাইরে ছিলাম দীর্ঘদিন। আজ তোমাদের কাছে এসেছি। আমাদের একটু আগে বশির বলেছিল মানবতার ফেরিও না। এই মানুষটির সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, আমাদের কুমিল্লার আলোকিত সন্তান। তিনি ভাবেন আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে। এই মিজান স্যার একজন শিক্ষা অফিসার হয়ে তিনি একজন সবচেয়ে বড় পরিচয়, একজন স্বেচ্ছাসেবক। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন স্বেচ্ছায় কাজ করতে পছন্দ করেন। এই চাকরির বাইরেও তার একটা বড় পরিচয় আছে, সে একজন ভলেন্টিয়ার, যেটা আমরা 64 জেলায় করছি। এই যে দেখো, আমি 64 জেলায় কাজ করে যাচ্ছি প্রতিদিন। আমি কি একটি টাকা বেতন নিই কারোর কাছ থেকে? আমি আমার নিজের ছোট ছোট যে কাজ করি সেটা লেখালেখি করি। এই লেখালেখির টাকা থেকে যা পাই বা যা ব্যবসা করি, যেটা পাই সেটাও আমি এই সংগঠনকে দেই, মানুষের জন্য কাজ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি স্বপ্নের কথা বলছি। স্বপ্ন এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে অনেক নিয়ে যাবে। স্বপ্ন এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন নিয়ে তোমাকে গর্ব করবে। আজকে আমরা সবাই শুধু স্বপ্ন দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার হব। এই স্বপ্নটাকে ভুলে যাও। স্বপ্ন, প্রথমত স্বপ্ন দেখো আমি একজন ভালো মানুষ হব। তারপর তুমি স্বপ্ন দেখো আমি একজন আদর্শ ডাক্তার হব। তুমি তারপরে স্বপ্ন দেখো আমি একজন মানবিক মানুষ হব। আজকে আমাদের ডাক্তার অভাব নাই, ইঞ্জিনিয়ার অভাব নাই, আজকে আমাদের সরকারি কর্মকর্তা অভাব নাই, কিন্তু কেউ কি সব দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ স্বপ্ন, দুর্নীতিবাজ অফিসার হওয়া, দুর্নীতিবাজ ডাক্তার হওয়া, দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা ভুলে যাও। আমি সকালে বাতাগান এসে নাস্তা খেয়েছি, 2টা রুটি করতে বললাম, 2টা রুটি আনা, আমি কিছু খাইনি। এই যে আমি আমার দেশের জন্য, এই যে আমি আমার এই বাংলাদেশকে ভালোবেসে নিজের টাকা খরচ করে টেকনাফ থেকে তেতুলিয়ায় ঘুরে যাচ্ছি, কি লাভ হলো? আমি তো তোমাদেরকে ভালোবাসি আসি। তোমরা যদি আমার কথা না রাখো, আমাদের কথা না রাখো, তাহলে আমরা কার কাছে যাব? তাহলে আমরা কাকে নিয়ে গর্ব করবো? কাকে নিয়ে এই বাংলাদেশ নির্মাণ হবে? যে শিক্ষার্থী বন্ধুরা, আমি লাস্টে যদি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো। এই স্কুলের সকল জানলা দরজাগুলো যদি বন্ধ করে দাও, তাহলে এই ঘরটা কি হবে? অন্ধকার হয়ে যাবে না? এটা কি কোনো আলো আসবে? এই ঘরটা কিন্তু যেভাবে অন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, এই দরজা জানলাগুলো বন্ধ করে দিলে ঠিক এই অন্ধকার ঘরে যেভাবে তুমি যদি 1টি, 2টি, 3টি মোমবাতি জ্বালিয়ে দাও, তাহলে কি হবে? এই ঘরটা আলোকিত হবে। অন্ধকার ঘরটাকে যেভাবে মোমবাতি আলোকিত করে, আর সেই মোমবাতি যখন আলোকিত করে ঘরটি, তখন মোম তার শরীর থেকে কি করে পোড়ানো শুরু করে। মোম তার শরীরকে পুড়িয়ে পুড়িয়ে অন্ধকার ঘরকে আলোকিত করে। তোমরা স্কুলে এসেছো অন্ধকার জীবন নিয়ে, তোমরা সবাই অন্ধকারে জগৎ। সেই অন্ধকার তুমি যখন 1-এ পড়ো, 2-তে পড়ো, তখন তুমি কিছুই জানো না। তোমাকে অ আ ক সবকিছু শিখাচ্ছেন তারা, আমার শিক্ষকরা। আজকে এই অন্ধকার ঘর যেভাবে মোমবাতি আলো জ্বালিয়ে তার নিজের শরীরকে পুড়িয়ে অন্ধকারকে ঘর আলোকিত করে, ঠিক তেমনি তোমাদের শিক্ষকরা হচ্ছে মোমের মতো নিজের শরীরকে পুড়িয়ে তোমাদেরকে আলোকিত করছে। আজকে সে শিক্ষকদের অবাধ্য হও তোমরা, আজকে সে শিক্ষকদের কথা অবাধ্য করো। আমার মনে আছে বাবু অনুকূল চন্দ্র সাহা বরকটা স্কুল
স্কুলের সেই শিক্ষক বাবু অনুকূল চন্দ্র সাহা, তারপরে আমাদের ওসমান স্যার, আমাদের মন্টু স্যার, এখনো স্যারদেরকে দেখলে দিনে 3 বার দেখা হলে 3 বার পা ধরে সালাম করি। বিশ্বাস করি স্যারের কাছে যখন পায়ের কাছে যাব, স্যারের হাত আমার মাথায় আসলে আমি পৃথিবীর সবচেয়ে শান্তি আর দোয়া পাবো। আর তোমরা সেই শিক্ষকদের কথা বাধ্য হও, শিক্ষকদের কথা অমান্য করো, শিক্ষকদের কথা শুনো না, রাস্তায় শিক্ষকদের সালাম পর্যন্ত দেও না। আমার প্রথম উদাহরণটি হচ্ছে, যদি তোমরা এই আলো মোমবাতি যেমন অন্ধকার ঘরকে আলোকিত করে, এই শিক্ষকরাও তাদের জীবনকে পুড়িয়ে তোমাদেরকে আলোকিত করে। যদি শিক্ষকদের কথা প্রতিটি কথা মানতে পারো, প্রতিটি অক্ষর শুনতে পারো, জীবনে তুমি আলোকিত মানুষ হবে। সবশেষ একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আমি একবার খুব অসুস্থ, স্কয়ার হসপিটালে ভর্তি অবস্থায় আমার চিকিৎসা চলছিল। শরীর ভাল লাগছিল না, মন পাচ্ছিল যে বাড়ি যাবো। তখন স্কয়ার হসপিটালে যখন ভালোভাবে সুস্থ হচ্ছিলাম না, তখন আমি আমার একজন পীর আছেন, আমি আমার পীর সাহেবকে ফোন দিলাম। পীর সাহেবকে বললাম, পীর সাহেব, আমি তো সুস্থ হচ্ছি না, আমি আপনার কাছে আসতে চাই। আপনি যদি আমাকে এটা ফোন দেন আর আমি যদি সুস্থ হয়ে যাই, তাহলে মনে হয় ভালো হবে। সবাই বলতেছে পীরের কাছে গেলে নাকি বলে দোয়া কাজে লাগে, আমি আপনার কাছে আসতে চাই। আমি ফোন করে আমার পীরের কাছে আসলাম। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে দেখি পীরের দোয়া কাজ হয় কিনা। পীরের কাছে গিয়ে কাছাকাছি হলাম, পীরকে বললাম একটা ফু দেন। পীর আমাকে ফু দিয়ে জড়িয়ে ধরলো। আমি রাতে ঘুমিয়ে গেলাম। তারপর দিন সকাল থেকে দেখলাম আমি অনেকটাই সুস্থ। তারপর থেকে আজকে এখন পর্যন্ত আমি আমার সেই পীরের কথা অমান্য করি নাই। সেই পীর জানো কে? সেই পীর হচ্ছে তোমাকে যিনি জন্ম দিয়েছেন, তোমার একমাত্র মা ছাড়া পৃথিবীতে যদি কাউকে পীর মনে করো, তাহলে তুমি কোনদিন সফল হবে না। পীর হচ্ছে মা আর বাবা। আমি সেই দিন থেকে আজকে এখন পর্যন্ত আমি আমার মাকে পীর মনে করি। আমার মাকে ছাড়া পৃথিবীতে বড় পীর কোন কেউ হতে পারে না। আমি যখন ঘর থেকে বের হই, আমি আমার মায়ের মুখ দেখে ঘর থেকে বের হই না, আমি সবসময় ঘর থেকে বের হই আমার মায়ের পা দেখে। কারণ আমি বিশ্বাস করি আমি আমার মায়ের পায়ের নিচে জান্নাত, আমি আমার মায়ের পা আমাকে নিরাপদে রাখবে। আমার মায়ের পা আমাকে সারা বাংলাদেশে আমি যেখানে কাজ করি আমাকে সেই নিরাপদ এবং ভালো রাখতে সেই দোয়া মায়ের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বাবা মাকে পীরের মতো ভালোবাসতে পারো, তোমাদের শিক্ষকদেরকে তুমি যদি সম্মান করতে পারো, তাহলে তুমি কিশোর অপরাধে জড়াবো না, তুমি কোনোদিন মাদক সেবন করবে না। আমার বয়স প্রায় 34, আমি কখনো আজ পর্যন্ত জীবনে একটিবারের জন্য সিগারেট ধরিয়ে স্পর্শ করিনি। কেন করিনি? আর কি, আমার স্বপ্নই তো ছিল অন্যটা, আমার স্বপ্ন ছিল সেটা না। তোমরা শিক্ষকদের কথা মানবে, তোমরা তোমাদের বাবা মায়ের কথা মানবে, দেখবে তোমরা আদর্শ মানুষ হবে। স্বপ্ন দেখতে একটা আদর্শ মানুষ হবে। যদি আদর্শ মানুষ হতে পারো, তাহলে তার জীবন সার্থক হবে। ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে আবারও। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।